সুপ্রিম কোর্ট যে রায় দেবে, সর্বোচ্চ আদালত যে রায় দেবে, এমনকি হাইকোর্ট এবং নিচের কোর্টও যে রায় দেয়, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। কিন্তু তার মানে এই না সেই রায়ের সঙ্গে আমাদের একমত হতে হবে। যে মুখ্যমন্ত্রী এর যাবজ্জীবন কারাদণ্ড হয় নাই, আমি মনে করি, সাধারণভাবে মনে করি যে এই গভর্নমেন্ট চলে যাচ্ছে, বিজেপি আসছে। এবার যদি কিছু করতে যাও তাহলে হাড় গোড় ভেঙে দেবে। যে ভোটের বাজনা বেজে গেছে, কিন্তু তার মধ্যেই কিন্তু আমরা ভুলে যাচ্ছি রাজ্যবাসী এমন একটা ঘটনার কথা, যে বিষয়টা নিয়ে কিন্তু প্রবল চিৎকার করেছিল বিরোধীরা। রাজ্যবাসী থেকে শুরু করে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইডির তোপের মুখে পড়তে হয়েছিল। ঘটনাটা নিশ্চয়ই মনে করতে পারছেন, যে আইপ্যাক মামলা, এবং সেই আইপ্যাক মামলার কিন্তু 18 তারিখে শুনানি রয়েছে। সেই বিষয়টা মাথায় রেখে আজ আমরা প্রথমেই আইপ্যাক মামলা দিয়ে শুরু করে পরপর নির্বাচন কমিশন যে ঘটনাগুলো ঘটাচ্ছে, যেভাবে রাজ্য সরকারকে চাপে ফেলছে, সেই বিষয়ে আসবো। এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শ্রী উপেন্দ্রনাথ বিশ্বাস। নমস্কার স্যার। প্রথমেই যে প্রশ্নে আসবো, যে 18 তারিখে যে আইপ্যাক মামলার যে শুনানি রয়েছে, এই বিষয়টা কিন্তু সকলের মন থেকে আপাতত একটু নিচের দিকে চলে গেছে। কারণ যেভাবে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে একের পর এক চাপের মধ্যে ফেলছে, একের পর এক বাউন্সার দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে এত বড় একটা ঘটনার যে শুনানি রয়েছে 18 তারিখ, সেটা কিন্তু প্রায় সবাই ভুলে গেছে। আমি আপনার কাছে এটাই প্রশ্ন করব, যে 18 তারিখে যে আইপ্যাকের শুনানি, আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে সুপ্রিম কোর্ট ঠিক কি ধরনের রায় দিতে পারে? এই রায় কি রাজ্য সরকারের বিরুদ্ধে যেতে পারে? প্রথম আমি বলি কি, যে এইটা বোঝা দরকার সবাইকে, সবার, যে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট যদি কোনো মন্তব্য করেন সেটা অন্য কথা, কিন্তু রায় যদি দেয় সেই রায় আমাদের মানতে হবে। কিন্তু তার মানে এই না যে আমি একজন সাধারণ মানুষ সেই রায়ের সাথে একমত হব, সেটা আমি না হতে পারি। তাই তো কথাটা আমি আরেকবার বলি, যে সুপ্রিম কোর্ট যে রায় দেবে, সর্বোচ্চ আদালত যে রায় দেবে, এমনকি হাইকোর্ট এবং নিচের কোর্টও যে রায় দেয়, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। কিন্তু তার মানে এই না যে সেই রায় ঠিক হয়েছে বা সেই রায়ের সঙ্গে আমাদের একমত হতে হবে। অর্থাৎ আমরা তো এটা তো স্পেকুলেট করতে হয়, আমরা তো জানি না যে কি ওনারা রায় দেবেন। কিন্তু আমি বলতে পারি, সেদিন যে ঘটনা ঘটেছে সে তো ডাকাতি ছাড়া আর কিচ্ছু না। আমি আরো একবার কোনোদিন হয়তো কোনো জায়গায় বলেছি যে এটা ডাকাত যেরকম ভাবে চুরি করে সেই রকম করা হয়েছে, এবং যদি ডাকাত এটা করতো তাহলে ওই ইডির কাছে তো 2-4 জন লোক ছিল বন্দুকওয়ালা, তো তারাই গুলি করে মেরে ফেলতো। আর এই ধরনের অপরাধ করলে তার চিরজীবন কারাদণ্ড হওয়া উচিত। কিন্তু কি দণ্ড হবে সে তো আমি কল্পনা করতে পারি না। কিন্তু কেস একেবারে 100% কেসের থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব। যদি কোনো সাধারণ মানুষ এই কাজটা করত তাহলে সে বেরোতে পারতো? অবশ্যই না। তাহলে মানুষ যদি দেখে যে সেই যে মুখ্যমন্ত্রী এর যাবজ্জীবন কারাদণ্ড হয় নাই, তাহলে তারা বলবে যেটা সাধারণ মানুষের বেলায় কারাদণ্ড হতো কিন্তু তার বেলায় হয় নাই, সেখানেও আমাদের সর্বোচ্চ আদালত বিচার ঠিক মতো করে নাই। এবং সাধারণ মানুষের কিন্তু একটা ইমোশন এখানে জড়িয়ে রয়েছে। যেভাবে মুখ্যমন্ত্রীকে দেখা গেল তিনি একটা সবুজ ফাইল প্রায় বুকে আঁকড়ে ধরে বাইরে বেরিয়ে আসলেন, এরপরে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট ক্ষিপ্ত হয়েছিল, এবং ইডি কিন্তু সেখানে ডাকাতির মামলা রুজু করেছিল। সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, যদি এই মামলা এখন সিবিআই এর হাতে যায়, তাহলে সিবিআই সেদিন যারা যারা মুখ্যমন্ত্রীর এই কাণ্ডের সঙ্গে সহযোগী বা সহকারী হিসেবে ছিলেন, যেমন রাজীব কুমার বা মুখ্যমন্ত্রী নিজে, এদেরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জেরা করার অধিকার পেতে পারে? আমি একটা কথা বলি, কালকে না পরশুদিন যে আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা করতে এসেছিলেন, শনিবার,
আমি তার বক্তৃতা কি কতদূর কি কি বলেছে না বলেছে, কিন্তু তার টোন দেখে আমার মনে হচ্ছে যে এবার ওই যে অনেকে বলা হয়েছে যে সেটিং ফেটিং ফেটিং ইত্যাদি বলা হতো আগে, কিন্তু এবার আমি সম্পূর্ণভাবে আমার বিশ্বাস যে ওই সেটিং ম্যাটিং কিচ্ছু না, এবং এই বদমাইশদের যদি, এবং নিশ্চয়ই আমি মনে করি, সাধারণভাবে মনে করি যে এই গভর্নমেন্ট চলে যাচ্ছে, বিজেপি আসছে। আমি ধরে নিলাম একটা হাইপোথেটিক্যাল কথাটা বলছি, কিন্তু যদি তারা আসে তাহলে এই গুন্ডাদের কোনো কোনো নিস্তার নাই, 1 নম্বর। 2 নম্বর, সে ইয়েতে আসুক বা না আসুক, সিবিআই যে সমস্ত উল্টাপাল্টা কাজ করেছে, এবার থেকে সিবিআই একটু উল্টাপাল্টা করলে সেই সমস্ত সিবিআই অফিসার তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে জলে ফেলে দেবে, অতএব তাদেরকে ঠিক মতো তদন্ত করতে হবে। এবং এরপরে আমরা আপনি যেহেতু প্রশ্নটা তুললেন, মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ব্রিগেডের সভা থেকে যেটা বললেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে 1 মিনিটের মধ্যে নাকি দেবে 12টা বাজিয়ে, এবং তার পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন যে তারা কে সেই কমিউনিটি যারা এইভাবে হিন্দুদেরকে খতম করে দেবে, সেটা আমরাও দেখতে চাই। তো তাতে একটা যুযুধান দুপক্ষ যে হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তারপরেই দেখা গেল যে ভোট ঘোষণার পরপরই যে সমস্ত ডিসিশন গুলো ইলেকশন কমিশন নিল, তার মধ্যে একটা খুব বড় ডিসিশন হচ্ছে যে এই বিশ্ব বাংলায় ভোট করাতে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, পরপর আসবে 15 তারিখ থেকে, এবং তারপর তারা রুট মার্চ থেকে ফ্ল্যাগ মার্চ থেকে শুরু করে ভোটের পরেও এই এরিয়াতে থাকবে, তারা বুথের পাহারা দেবে, তারা কাউন্টিং স্টেশনের পাহারা দেবে, সমস্ত পাহারা দেবে। মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে পুলিশকে পুরোপুরি ইনভ্যালিড করে দেওয়া হবে। এটা কি আপনি বিশ্বাস করেন? এইটা আমি, তুমি যদি ভালো করে দেখো, হয়তো তুমিও তোমাকে হয়তো বলেছি, কিন্তু আমি 1 বার না 2 বার না 3 বার না অনেকবার বলেছি যে এবার যদি কিছু করতে যাও তাহলে হাড় গোড় ভেঙে দেবে। এবং আগেও বলেছি যে এই ইলেকশন গুলো জেতা হচ্ছে বিশেষভাবে পুলিশ জেতায়, আর গুন্ডাদের নিয়ে পুলিশ আর গুন্ডারাই ইলেকশনটা চালায়। সেটা আমার ওই যে গ্রাফিক্স করেছিলাম সেটাও সেই দিকেও ইঙ্গিত দিয়েছি। অতএব এই যে জ্ঞানেশ কুমার যে পথ ধরেছে, আমি আগেও একটা কথা বলতাম, আমি খুব খুশি যে যদি পশ্চিমবঙ্গে ঠিক মতো করে ইলেকশন করতে হয় তাহলে এখানে যারা প্রশাসনে আছে 1 নম্বর, যারা পুলিশে আছে তাদের সম্পূর্ণ বাইরে বার করে দিতে হবে, তাদের কোনো রকমের মানে পাওয়ার থাকবে না এই ইলেকশন চালানো। অর্থাৎ সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন তিনি করতে চান, রাইটলি। আমিও তাই বলেছি, যদি সেন্ট্রাল ফোর্স শুধু খালি দেওয়া না, আগে কি হতো, ওই লোকাল পুলিশ সেন্ট্রাল পুলিশকে বলতো আপনারা এখানে যান সেখানে যান, কিছু হতো না। আমার কাছে একজন তৃণমূলের লোক এসে এই ঘরে বসে বলে গেছে যে আমরা ওই সেন্ট্রাল ফোর্সকে এই দিয়ে খাবার দিয়েছি, আরো কিছু জিনিস দিয়েছি যা বলা যায় না। অতএব এখানে যেটা করতে চাচ্ছে এই ইলেকশন কমিশনার, এক্স্যাক্টলি যে স্টেট পুলিশ থাকবে না। আমি আগেও বলেছি স্টেট পুলিশকে একদমই ইলেকশনের মধ্যে রাখা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে গুন্ডা গুণকরে তাদেরকে এখন ওই মানে সেন্ট্রাল পুলিশকে দিয়ে ধরে তাদেরকে হাড়গোড় ভাঙতে হবে, মানে তাদেরকে ঘরেও দূরে থাকবে, তারা পালিয়ে যাবে। এবং আমার ধারণা যে এইভাবে ও যা বলছে যে চিফ
ইলেকশন কমিশনার গণেশ যিনি কুমার যেটা আপনি বলছেন, উনি যদি বাস্তবে রূপায়িত করেন, আশা করি নিশ্চয়ই তিনি বলার জন্য বলেন নাই, তাহলে আমার ধারণা যে এই গুন্ডাগুলো অনেক গুন্ডারা অন্য দেশে পালিয়ে যাবে। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে রবিবার দিন যখনই ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল, বাংলা ইলেকশনের যে সময়সূচি ঘোষণা হলো, তার ঠিক আগে, ঘন্টাখানেক আগে কিন্তু পরপর 3টে বড় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তার মধ্যে একটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে এত টালবাহানার পর অবশেষে ডিএটা দিয়ে দিলেন, বললেন যে ডিএ দেওয়া হবে, সেটা ঘোষণা করলেন। দ্বিতীয়ত, যেটা রাজ্য সরকারের বাজেটে ছিল না, সেই ভাতা, অর্থাৎ ইমাম, এই মুয়াজ্জিন এবং পুরোহিতদের জন্য আরো 500 টাকা করে, 1500 টাকা থেকে এখন 2000 টাকা ভাতা বাড়িয়ে দিলেন। এ তো পরিষ্কার ভোট কেনার প্রক্রিয়া। এই সমস্ত আমি তো আগেও বলেছি যে এইগুলো এই এই শুধু এই এই মানে সরকার না, এই মোটামুটি কিন্তু অনেক সরকারই এই কাজটা করে ফেলে। যা করা হয়েছে সেটা আরো অপরাধ। যদি ভালো করে যদি আমি ধরি যে তুমি এইটা করছো ভোট ব্যাংকের জন্য, তাহলে সেটা একটা অপরাধ হয় অবশ্যই। তো সেই যদি সত্যিকারে আমরা ভালো করে এটাকে দেখি, তাহলে তুমি করেছো, এই কাজটা করেছো ভোট ব্যাংক, তোমার ভোট নেওয়ার জন্য, তাহলে তুমি একটা অপরাধ করেছো। কোন ধারায় কি হয়েছে না হয়েছে যারা যারা তদন্ত করবে তারা বুঝবে। এতেও জেল খাটা দরকার ওনার, এতেও জেল কাটা দরকার মুখ্যমন্ত্রীর। এবং তৃতীয় যেটা আরেকটা তিনি ঘোষণা করেছেন, সেই ঘোষণাটা হচ্ছে যে বিধাননগর, চন্দননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের 27 জন আইসির বদল, এবং একদিকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং অন্যদিকে পূর্ব মেদিনীপুরের অনেকজন ইন্সপেক্টরকে বদল করা হচ্ছে। তো সেই বদল মতলের তো এখন কোনো দাম নাই। উনি যা বদল মতল করলেন, এই পুলিশ অফিসার অমুক তমুক, তার এখন কোনো মূল্য নাই। আগেও কি 2 টাকা বা 10 টাকা কি বেশি 30 টাকা দিয়েছে, সেখানে এই ইলেকশন কমিশনার বলছে ওর মধ্যে আমি হাত দিতে চাই না। কিন্তু ওই কোথায় কারে কি বদলি হবে না হবে, এখন মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নাই। সব বদলি ঠিক করবে ইলেকশন কমিশনার, এবং অলরেডি করে ফেলেছে, কিছু শুরু হয়ে গিয়েছে। এবং এই যেভাবে ও শুরু করেছে, এবং আমার বিশ্বাস যে এইভাবে চলবে। এবং এখানে আগেও বলেছি, আবার আমি বলছি, সাধারণ মানুষের দিকে তাকিয়ে, যে এইবার যে আমাদের রাজ্য পুলিশ ইলেকশনের সাথে থাকবে না, সব থাকবে সেন্ট্রাল পুলিশ ফোর্স। ওই বুথের মধ্যেও সেন্ট্রাল ফোর্স থাকবে। অতএব এখানে ওই যেভাবে আগে ইলেকশন করা হতো, সেটা এই গণেশ কুমার হতে দেবে না, সেও হাড়গোড় করে ভাঙবে। এবং যেটা আরো বড় একটা বদলের খবর আমরা সম্প্রতি পেয়েছি, কয়েক ঘন্টার আগেই পেয়েছি, সেটা হচ্ছে যে পুলিশ প্রধান, কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি আইন শৃঙ্খলা, এই 3টে পোস্টেও কিন্তু বদল করে গণেশ কুমার অন্য নাম রেকমেন্ড করেছেন। এবং সেই যে যারা দায়িত্ব নেবেন তারা কিন্তু ইতিমধ্যেই দায়িত্বভার গ্রহণের জন্য রেডি হয়ে রয়েছেন, তারা চলে আসবেন। না, আমি বলি কেন, আগেও কিন্তু এই কথাটা আমি গণেশ কুমারের কথা না, আগেও কিন্তু যে চিফ কমিশনার, তারা এরম করে ইয়েকে, চিফ জাস্টিসকে এটা সেটা পাল্টানো হয়েছে, তাতে কিন্তু কোনো কাজ হয় নাই। সে কয়দিন পর্যন্ত চুপ করে রয়েছে, তারা যেই চলে গেছে আবার তারা ফিরে এসছে। যেই সেই ডিজি, যে তাকেও বার করে দেওয়া হয়েছিল, যেই ইলেকশন শেষ হয়ে গেছে সে আবার চলে আসছে। এরকম করলে হবে না। তার কথাটা হচ্ছে কি, যে রাজ্য পুলিশকে দিয়ে কোনো রকম কিছু ইলেকশন করানো হবে না, এইটা সে নিজে বলেছে। এবং সেই যে সমস্ত পুলিশ আসবে
তারা কিন্তু সে ছোটখাটো পুলিশ না, হুম তারা খুব সিনিয়র অফিসারও আসবে। হুম এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকতে আমরা তো দুটো একটা কাজ এরকম করেছি, হুম সেখানে অত সহজ না। সেখানে সবার যদি যা কিছু গুন্ডামি করতে যদি যাও, তাহলে আর একবার বলি, তোমার হাড় গোড় থাকবে না। এবং আমার আর একটা মানে দ- বিশ্বাস বা ধারণা, আর একটা জিনিস হতে পারে, এটা হবে কি না হবে আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে এসছে, এই গুন্ডাগুলো অনেকেই এখন থেকেই পালানো আরম্ভ করবে। এই যে যারা ইলেকশন করতো মমতা ব্যানার্জির সাথে, ওই পুলিশরা একসঙ্গে নিয়ে ইলেকশন গুলো করতো, হুম ওই যে যা আমি বলেছি যে সুমনের ইয়েতে তারা বলেছে এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হুম আহ, সম্পদ। সম্পদ। সেই সম্পদওয়ালারা, তাদের যাওয়ার উপায় নাই। সেগুলো তো কেউ, তারা কেউ মিনিস্টার হয়েছে এবং হয়েছিল, বা এখন দু একজন মিনিস্টার নাই, কিন্তু এখনো দু একজন মিনিস্টার আছে। কিন্তু ওই গুন্ডা, এই যেরকম ওই গুন্ডাগুলো, আমার একটা ধারণা হচ্ছে হুম এই গুন্ডাগুলো 1 মাসের আগেই এরা সব অন্য রাজ্যে পালিয়ে চলে যাবে। এবং ওই যে যে সমস্ত মানে পোস্টপল ভায়োলেন্সে যে সমস্ত মহিলাদের বাইরে এরা পিটিয়ে রেপ করে দেওয়া হয়েছিল, এদেরকে ধরে ধরে এদেরকে এদেরকে বিচার করা হবে। হুম কিন্তু আর সেই বিচার ইমিডিয়েটলি কিন্তু হবে না। হুম কিন্তু আমার ধারণা যে তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকছে না, হুম। তারা পালিয়ে যাবে। হ্যাঁ স্যার, এই যে এই প্রসঙ্গটা তুললেন তার জন্য আর একটা প্রশ্ন আসি, যে যখন কমিশনের ফুল বেঞ্চ যখন পশ্চিমবঙ্গে দুদিনের সফরে এসেছিল, সেই সময় কিন্তু এই রিপোর্ট গুলো তারা পেয়েছিল, যে প্রথমত তারা জিজ্ঞাসা করেছিল যে 2021 আর 2024-এর যে পোস্ট পোল প্রি পোল ভায়োলেন্স হয়েছে, তাতে কোন কোন এরিয়াতে কে কে পুলিশ কমিশনার ছিলেন, কে কে ডিজিপি ছিলেন, কে কে কি ছিলেন, সেই এরিয়ায় কারা কারা দায়িত্বে ছিলেন, তাদের পুরো ঠিকুজি কুষ্টি চাওয়া হয়েছে প্রথমত। আমি বলি কি, যে আমার কাছে এখনো সেই পোস্ট পোল ভায়োলেন্সের যে জাস্টিস, চিফ জাস্টিস হুম যে রায় দিয়েছিলেন আমার কাছে আমার হাতে রয়েছে। হুম কিছু সিবিআই যেগুলো ইনভেস্টিগেশন দেওয়া হয়েছিল, 4-5টা ইনভেস্টিগেশন তারা করেছে, হুম সেখানেও কি হয়েছে, এবার ইলেকশন যখন মানে তো হলো, চার্জশিটও হলো, অ্যারেস্ট হলো, সবকিছুই হলো, কিন্তু অনেকেই তারা আবার সরকারি চাকরি করে হুম বা সরকারে করতো, তাদেরটা তাদের মানে সরকার তাদের ওই অনুমতি দেয় নাই। হুম কিন্তু আমি বলবো কি, এইখানে যা যা উনি লিখে গিয়েছিলেন চিফ জাস্টিস, হুম যে এই করতে হবে, এই করতে হবে, আমি বলবো কি, যে ওই চিফ জাস্টিস যা বলেছেন, এখানে এই গণেশ কুমার সেইটাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করছে। হুম এবং আর একটা মানে বারবার কিন্তু এই অভিযোগ উঠে এসেছে গণেশ কুমারের কাছে, যে ঠিক ভোটের আগে দেখা যাচ্ছে যে মানে যে সমস্ত কারাবন্দী দাগী আসামিরা রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারটা শোনার পর মানে এটা কিন্তু সমস্ত দল থেকেই এই অভিযোগটা গণেশ কুমারের কাছে গেছিল, এবং তারপরেই সেই মুহূর্তে গণেশ কুমার কিছু বলেননি। এরপরে যে লিস্ট পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, তাতে দেখা যাচ্ছে যে শ্রী সিদ্ধনাথ গুপ্তা, তাকে ডিজি হিসেবে এবং আইজি হিসেবে পোস্টেড করা হয়েছে। শ্রী নটরাজন রমেশ বাবু, তিনি পোস্টেড হয়েছেন ডিজি হিসেবে। আর তার সঙ্গে হচ্ছে শ্রী অজয় মুকুন্দ রানাডে, তিনি পোস্টেড হয়েছেন এডিজি এবং আইজিপি হিসেবে ল অ্যান্ড অর্ডার। আর শ্রী অজয় কুমার নন্দ, তিনি পোস্টেড হয়েছেন কমিশনার রূপে। না, তাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। তার মানে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কেননা আগেও দেখেছি আমরা চেঞ্জ হয়েছে, হুম আগেও ডিজি চেঞ্জ হয়েছে। আমার একজন নিজের কাজ করতো নিচে, তারে সেও ডিজি হয়ে কদিন কাজ করেছে। হুম তারপরে একটা ঘটনা বলি, তারপরে সে যখন ইলেকশনে তারা জিতে গেল, আমি তাকে একবার ওই জাস্টিস, আমাদের একটা কেস ক্যালকাটা হাইকোর্ট দিয়েছিলেন জাস্টিস মান্থা, হুম একটা কেস
ইনভেস্টিগেট করার জন্য। হুম, আমি তাকে বলেছিলাম যে তুমি আমার সাথে আসো, কারণ আমার আমার উনি এত পাওয়ার দিয়েছিলেন, আমি যাকে ডাকি। উনি বললেন যে স্যার আমাকে ক্ষমা করবেন, আমার ছেলে মেয়ে এখানে আছে, তাহলে আমরা বাঁচতে পারবো না। অতএব আগে যা হয়েছে, ওই যে অফিসাররা, সেই অফিসাররা কিন্তু ওই কদিন মাত্র টুংটুং করেছে, আসলে কাজ করে নাই। আমার ধারণা এবার হবে না। তোমাকে বাদ দিয়ে দিয়েছি, নতুন মানুষ আমি এনেছি, তাদেরকে কাজ করতে হবে, এই গুন্ডা গুন্ডা বদমাইশদের শায়েস্তা করতে হবে। এটা এই লোকটা করতে পারবে আমার বিশ্বাস, কিন্তু ভবিষ্যৎ কি হবে সে তো আমি জানি না। যেটা আমরা দেখতে পেলাম যে এবার ইলেকশন কমিশন একটা অন্যরকম সিদ্ধান্ত নিল, যে অন্যান্য সময় দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গ ইলেকশন করতে 7 দফা 8 দফা 6 দফা এরকম ইলেকশন হতো, সেখানে দাঁড়িয়ে এবার মাত্র 2 দফায় ভোট, একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ। তার মানে কি, যে সে ঠিক করে নিয়েছে যে আমি ঠিক মতো করে ইলেকশন করাবো, অতএব তাতে 1 হোক আর 2 হোক তাতে কিচ্ছু আসে যায় না। সাধারণত তো মানে অপোজিশনই চাইতো যে অনেক দিন ধরে ইলেকশন হোক, কিন্তু এখানে তো সে তা দেয়নি। অর্থাৎ আমি বলবো কি, এ কিভাবে করবে ইলেকশন সে ঠিক করে নিয়েছে। আমি আর একবার বলি, ইলেকশন হবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। একটা শেষ প্রশ্ন করি স্যার, যে এক তো হচ্ছে ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশন একসাথে একের পর এক প্রেসার দিয়ে যাচ্ছে রাজ্য সরকারের উপরে, এবং তার উপরে এই 18 তারিখে নতুন করে আবার আইপ্যাক মামলার কিন্তু শুনানি আছে, যেটা আবার উস্কে উঠছে। তাহলে এইটাও কি একটা জবরদস্ত এফেক্ট ফেলবে সাধারণ মানুষের মনে? অ্যাকচুয়ালি আইপ্যাকে যা হয়েছে, ওই সময় যা অপরাধ হয়েছে, তার সেই অপরাধ হওয়ার ফলে কে উচিত ছিল না মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পদে থাকা। তারপরে শুধু না, সেটা সে নাচানাচি পর্যন্ত করেছে, মাথা হেট হয়ে গেছে। আমরা যা দেখতে পেলাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্ম আর এরপরে 2026-এর পরে চলবে কিনা তা নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে, তেমনি প্রশ্ন তুলে দিলেন আজকে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্ত্রিসভার সদস্য ছিলেন।